1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে শুধু একটি যুদ্ধই হারেনি বাংলা, হারিয়ে গিয়েছিল স্বাধীনতার শেষ আশাটুকু। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয় যুদ্ধ শেষ হওয়ার পর। যারা ক্ষমতা, অর্থ আর সিংহাসনের লোভে নিজেদের নবাবকে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদের শেষ পরিণতি কী হয়েছিল? তারা কি সত্যিই তাদের বিশ্বাসঘাতকতার পুরস্কার পেয়েছিল, নাকি ইতিহাস একে একে সবাইকে শাস্তি দিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব পলাশীর যুদ্ধের সেই বিশ্বাসঘাতকদের পরিণতির গল্প। মীর জাফর। পলাশীর ষড়যন্ত্রের অন্যতম প্রধান নায়ক ছিলেন মীর জাফর আলী খান। তিনি পবিত্র কোরআন মাথায় রেখে নবাব সিরাজের সামনে তার পাশে থাকবেন বলে অঙ্গীকার করার পরই বেইমানি করেছিলেন। তিনি ছিলেন সকল ষড়যন্ত্রের মূল। মীর জাফর প্রথম জীবনে অত্যন্ত সাধারণ অবস্থায় আলীবর্দী খাঁর পরিবারে আশ্রিত ছিলেন। আলীবর্দী তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং ধীরে ধীরে নিজের ঘনিষ্ঠজন হিসাবে কাছে টেনে নেন। পরবর্তীকালে নবাব তার বৈমাত্রেয় বোন শাহ খুন্নামের সঙ্গে মীর জাফরের বিয়ে দেন। কর্মদক্ষতা ও সামরিক যোগ্যতায় সন্তুষ্ট হয়ে তাকে সেনাপতির পদেও নিযুক্ত করা হয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, বর্গীদের সাথে যুদ্ধের সময় মীর জাফর অসামান্য সাহসিকতা প্রদর্শন করে সুনাম অর্জন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আলীবর্দী খাঁর ভাতৃ জামাতা আতাউল্লাহ খানের সঙ্গে বঙ্গরাজ্য ভাগ করে নেওয়ার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। যদিও আলীবর্দী খাঁ পরে তাকে ক্ষমা করে পুনরায় সেনাপতির পদে বহাল রাখেন, কিন্তু ইতিহাসে মীর জাফরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় ব্যাটেল অফ পলাশীর বিশ্বাসঘাতকতার জন্য। যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থেকে নবাবের পরাজয় নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত ইংরেজদের সহায়তায় মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। মীর জাফর সম্পর্কে পরবর্তীকালে বহু মন্তব্য পাওয়া যায়। অনেকের মতে তিনি ছিলেন রাজনৈতিক দূরদর্শিতাহীন এক সেনাপতি, যিনি ইংরেজদের কৌশলের শিকার হয়েছিলেন। তাকে ব্যঙ্গ করে ক্লাইভের গাধা বলেও আখ্যায়িত করা হতো। নবাব হিসাবে তিনি কার্যত ইংরেজদের নিয়ন্ত্রণেই ছিলেন। দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে কিছুদিন পর তাকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে নবাব করা হয়। পরে আবার মীর কাসেমের সঙ্গে ইংরেজদের বিরোধ সৃষ্টি হলে মীর জাফরকে পুনরায় সিংহাসনে বসানো হয়। 80 বছর বয়সে তাকে নবাব করা হয়। তার জীবনের শেষ অধ্যায় ছিল আরও করুণ। বলা হয় তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন। লোক মুখে প্রচলিত আছে শেষ জীবনে তাকে পরিবারের থেকে অবহেলার শিকার হতে হয়। এমনকি তার মৃত্যু নিয়ে নানা কিংবদন্তি ও কাহিনী প্রচলিত আছে। যখন তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন তখন পরিবারের লোকেরা তাকে জঙ্গলে ফেলে আসে। রাজা নন্দকুমার তাকে কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া জল খাওয়ান, আর এভাবেই প্রাণ ত্যাগ করেন মীর জাফর। যদিও এসব ঘটনার সবকটির ঐতিহাসিক সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে, তবুও বাংলার মানুষের স্মৃতিতে মীর জাফর আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে আছেন। মহারাজ নন্দকুমার। কথাই বলে প্রত্যেকেই তার কৃতকর্মের শাস্তি পান। তেমনই এক হতভাগ্য পুরুষ মহারাজা নন্দকুমার। নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন ব্রিটিশ রাজশক্তির কাছে, কিন্তু সেই ব্রিটিশ আদালতের বিচারেই তার ফাঁসি হয়। দিনটা 5ই আগস্ট 1775, আর সেটাই ছিল একটা পরিপূর্ণ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এদেশের প্রথম ফাঁসি। খিদিরপুরের কাছে কুলিবাজার অঞ্চল, অর্থাৎ আজ যেখানে হেস্টিংস, তখন সেই জায়গা ছিল লোকালয় বর্জিত। সেই ফাঁকা রাজপথেই সেদিন ছিল লোকে লোকারণ্য। এর আগে ফাঁসি অনেকেই দেখেছেন। ব্রিটিশ শাসনের শুরুতে ফাঁসি দেয়া হতো রাস্তার ধারে গাছের উপর থেকে।
প্রত্যেকে যাতে অপরাধীর অন্তিম পরিণতি প্রত্যক্ষ করেন, তাই এই ব্যবস্থা ছিল। নন্দকুমারের ফাঁসিও হয়েছিল প্রকাশ্যে, কিন্তু তার জন্য একটা আস্ত কূপ খোঁড়া হয়েছিল। এ যে হাইকোর্টের রায় ফাঁসি, সাধারণ জমিদারি মামলা তো নয়। পলাশির যুদ্ধে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতাকে অনেকেই একটা রাজনৈতিক কৌশল হিসাবে দেখেছিলেন। তারা ভেবেছিলেন ব্রিটিশদের প্রথমে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরে প্যাঁচে ফেলে জব্দ করবেন। তাদের মধ্যে ছিলেন মহারাজা নন্দকুমার, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা সফল হয়নি। ব্রিটিশ শক্তি বরং তাদের প্রত্যেককে একে একে চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। নন্দকুমারের মামলাটি ছিল অতি সাধারণ। সামান্য একটি জালিয়াতির মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ আদালতে অবশ্য জালিয়াতির শাস্তি ছিল মৃত্যুদণ্ড, কিন্তু এদেশের চিরাচরিত আইনে এমন কঠোর শাস্তির কথা কেউ কল্পনাও করতে পারতেন না। তবে ঘটনার বীজ লুকিয়েছিল অনেক গভীরে। জীবনের শেষ দিন পর্যন্ত নন্দকুমার নানাভাবে দেশীয় রাজশক্তিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। ইস্ট ইন্ডিয়া কর্তৃপক্ষ তার প্রমাণও পেয়েছে বহুবার, কিন্তু কিছুতেই তাকে বাগে আনতে পারেননি। আর তাই এই জালিয়াতির মামলার সূত্রে তারা পেয়ে গেলেন শেষ মোক্ষম অস্ত্র। জগৎ শেঠ ইতিহাসের জঘন্যতম ষড়যন্ত্রকারী রাজস্থানের ব্যবসায়ী ফতেহ চাঁদের বংশধর ছিলেন জগৎ শেঠ হিসাবে পরিচিত মেহতাব চাঁদ। প্রথমত, তারা নবাবের বিরুদ্ধে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পরে মীরজাফর ও অন্যান্যদেরও এতে যুক্ত করে। নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন এই জগৎ বিখ্যাত মারোয়াড়ি জগৎ শেঠ। জগৎ শেঠের পরিবারের বার্ষিক আয় ছিল 40 লাখ টাকা, বর্তমানের মুদ্রা মানে 900 কোটি টাকা। মুর্শিদাবাদের টাকশাল ছিল জগৎ শেঠের একক হাতিয়ার। মেহতাব চাঁদের পিতামহের নাম ছিল ফতেহ চাঁদ জগৎ শেঠ। বক্সারের যুদ্ধে যাবার সময় ষড়যন্ত্রকারী জগৎ শেঠকে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ থেকে নবাব মীর কাসিমের আদেশে তাকে গঙ্গায় নিক্ষেপ করে ডুবিয়ে মারা হয়। বাংলার ইতিহাসে পলাশীর পরবর্তী অধ্যায় যেমন নক্কারজনক, তেমনি এ থেকে অনেক শিক্ষণীয় বিষয়ও আছে আমাদের কাছে। ঘসেটি বেগম, তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা। আসল নাম মেহেরুন্নিসা। নবাব আলীবর্দী খাঁ তার 3 কন্যাকে তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সঙ্গে বিবাহ দেন। নিঃসন্তান নওয়াজিশ ঘসেটি দম্পতি সিরাজউদ্দৌলার কনিষ্ঠ ভাই ইকরামউদ্দৌলাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইকরামউদ্দৌলার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর নওয়াজিশ অল্প কিছুদিন জীবিত ছিলেন। ঘসেটি বেগম তার স্বামী নওয়াজিশের বিপুল সম্পদের মালিকানা লাভ করেন। ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদটি ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে তিনি প্রাসাদটি এতটাই জাঁকজমকের সাথে সাজিয়েছিলেন যে নবাবের প্রাসাদও যেন জৌলুসের দিক থেকে এর কাছে হার মানত। বৃদ্ধ নবাব তার কনিষ্ঠ পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করলে ঘসেটি বেগম এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সিরাজউদ্দৌলার পরিবর্তে তার দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য চেষ্টা করেন। গোপনে মীরজাফরের সাথে তিনি মিত্রতা গড়ে তোলেন। সিরাজের বিরুদ্ধে চক্রান্তের স্বার্থে তিনি প্রচুর পরিমাণ অর্থ প্রদান করেছিলেন। পরবর্তীতে পলাশীর যুদ্ধে সিরাজের পতন ও মৃত্যুর পরে মীরজাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরায় বন্দি করে রাখেন। জিঞ্জিরার কাছে খরস্রোতা বুড়িগঙ্গা নদীতে পূর্ব পরিকল্পনা মতো ঘসেটি বেগমকে নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে মেরে ফেলা হয়। মিরন, তার পুরো নাম মীর মোহাম্মদ আলী খান।
সিরাজের মূল হত্যাকারী সিরাজের মাতা আমেনা বেগম সিরাজের ভাই মির্জা মেহেদিকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল মিরন। মিরনের আদেশেই মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। শুধু হত্যা নয়, সিরাজের লাশকে মিরন ক্ষতবিক্ষত করে সিরাজের প্রিয় হাতির পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিল, যাতে সবাই এই বীভৎস দৃশ্য দেখে যেন পরবর্তীতে বাংলার বুকে বিদ্রোহ করতে না পারে। জানা যায় মিরনের মৃত্যু ঘটে বজ্রপাতে। মীর জাফর তখনও বাংলার নবাব। বিনা মেঘে বজ্রপাতের মতোই মীর জাফরের কানে সেই সংবাদ এসে পৌঁছায়। মুর্শিদাবাদে মিরনের মৃতদেহ নিয়ে আসা হয়। কি বীভৎস বিকৃত পোড়া মৃতদেহ! মীর জাফরকে দেখতে না দিয়ে সেই লাশ দফন করা হয়। তবে মিরনের মৃত্যু প্রসঙ্গে আরও একটি গল্প শোনা যায়। মিরনকে আততায়ীরা হত্যা করেছিল। প্রচণ্ড ঝড় আর ঘন ঘন বজ্রপাতের সময় মদ্যপ মিরনের তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। এটা আর কিছুই নয়, আসল ঘটনাকে চাপা দেওয়ার একটা কৌশল মাত্র। মিরনকে হত্যা করে মেজর ওয়ালস। তবে তার এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বজ্রপাতে মিরনের মৃত্যুর মিথ্যে গল্প ছড়িয়েছিল। ইয়ার লতিফ খান, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দরবারে এক প্রভাবশালী অভিজাত ও সামরিক কর্মকর্তা। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে তিনি নবাবের সেনাবাহিনীর একটি বড় অংশের নেতৃত্ব দিয়েছিলেন। তবে যুদ্ধের সময় তিনি ইংরেজদের বিরুদ্ধে কার্যকর কোনো আক্রমণ চালাননি, বরং নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করেন বাকি বিশ্বাসঘাতকদের মতো। পলাশীর যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হলে ইয়ার লতিফ খান কিছু সময় ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকলেও পরে তাকে নিয়ে আর তেমন নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তার পরবর্তী জীবন সম্পর্কে ইতিহাস অনেকটাই নীরব। কিছু ঐতিহাসিক ও লোকমুখে প্রচারিত ধারণা অনুযায়ী ইংরেজরা হয়তো তাকে গোপনে হত্যা করেছিল। রায় দুর্লভ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দরবারে একজন প্রভাবশালী কর্মকর্তা, সেনানায়ক ও দক্ষ প্রশাসক। তিনি ছিলেন বিহারের ডেপুটি গভর্নর জানকীরামের পুত্র। আলীবর্দী খাঁর আমলে তিনি সৈন্য বিভাগের হিসাব ও প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করে ধীরে ধীরে দরবারে নিজের প্রভাব বৃদ্ধি করেন। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাবের সেনাবাহিনী সংখ্যায় অনেক বড় হলেও রায় দুর্লভ যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় নিজের বাহিনী নিয়ে নিষ্ক্রিয় ছিলেন। ইতিহাসবিদদের মতে যুদ্ধক্ষেত্রে তার এই নিষ্ক্রিয়তাই ছিল ইংরেজদের জয়ের অন্যতম বড় কারণ। পলাশীর যুদ্ধের পর মীর জাফর নবাব হলে রায় দুর্লভ কিছুদিন রাজনৈতিকভাবে লাভবান হলেও পরে ধীরে ধীরে প্রভাব হারিয়ে ফেলেন। 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম ইংরেজদের সাথে বক্সারে যুদ্ধে যাওয়ার প্রাক্কালে ষড়যন্ত্রকারী রায় দুর্লভের গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ থেকে জীবন্ত দেহ নিক্ষেপ করেন গঙ্গার বুকে। এইভাবেই গঙ্গার বক্ষে সলিল সমাধি ঘটে তার। উমিচাঁদ ছিলেন একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ী এবং পলাশীর যুদ্ধের পূর্ববর্তী ষড়যন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন পরিকল্পনা গড়ে তুলতে রবার্ট ক্লাইভ তাকে ব্যবহার করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। ইংরেজদের সঙ্গে হওয়া গোপন সমঝোতায় উমিচাঁদ দাবি করেছিলেন যে সিরাজউদ্দৌলার পতনের পর নবাবের সম্পদের একটি বড় অংশ তাকে দিতে হবে। এই উদ্দেশ্যে দুটি পৃথক চুক্তিপত্র তৈরি করা হয়েছিল, একটি সাদা কাগজে এবং অন্যটি লাল কাগজে। কথিত আছে লাল কাগজের চুক্তিপত্রে উমিচাঁদের জন্য বিপুল অর্থের প্রতিশ্রুতি রাখা হয়েছিল, কিন্তু পরে ইংরেজরা সেটিকে জাল বা অকার্যকর বলে ঘোষণা করে। এই ঘটনায় অ্যাডমিরাল চার্লস ওয়াটসনের নাম জড়িয়ে আছে বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ করা হয়। উমিচাঁদ নবাবের ধনসম্পদ থেকে বিপুল অর্থ পাওয়ার আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিছুই পাননি। পরবর্তীকালে এই প্রতারণার আঘাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বলা হয় তিনি লাল কাগজ সাদা কাগজ বলে প্রলাপ বকতেন এবং ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রাজবল্লভ, তিনি মহারাজ উপাধি পেয়েছিলেন।
মহারাজ রাজবল্লভ সেন ছিলেন এক সময়কার ঢাকার একজন শক্তিশালী রাজা। তার জন্ম 1698 থেকে 1707 সালের মধ্যে বর্তমান বিক্রমপুরের বেজগাঁও গ্রামে। রাজবল্লভের পিতা কৃষ্ণজীবন মজুমদার জঙ্গল কেটে এখানে বাড়ি করেন। কৃষ্ণজীবন ছিলেন দরিদ্র মানুষ। নিজের সামান্য জমি ছিল এবং অন্যের জমিতে চাষ করতেন। যদ্দূর শোনা যায়, রাজবল্লভ যখন শিশু তখন তার পিতা বেজগাঁও গ্রামের বাড়ি ছেড়ে চলে যান অন্য জায়গায়। নবাবের অধীনে চাকরি করে নানাভাবে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হন। সেই আমলে তার সম্পত্তি কোনো রাজার থেকে কম ছিল না। তিনি কিছু ভালো কাজও করে গেছেন, যেমন খাল দিঘি কাটা, বিভিন্ন মন্দির সংস্কার, মূর্তিদান ইত্যাদি। ইংরেজরা 1757 সালে বাংলার স্বাধীনতা কেড়ে নেয় পলাশীর মাঠে। সেই যুদ্ধে তিনি ইংরেজদের পক্ষে ছিলেন। এজন্য তিনি সকলের কাছে বিশ্বাসঘাতক হিসাবেই পরিচিত। তারও শেষ পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু হয়। জানা যায় মীর কাসেমই তাকে হত্যা করেছিল। আরও একজন ষড়যন্ত্রকারী মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ ছিলেন আলীবর্দী খাঁর খুবই কাছের মানুষ। সিরাজদৌল্লার সঙ্গেও তার বিশেষ সখ্যতা ছিল। সিরাজউদ্দৌলাকে মিরনের আদেশে হত্যা করেছিলেন এই মোহাম্মদী বেগ, যাকে আলীবর্দী খাঁ কোলে পিঠে করে মানুষ করেছিলেন। মোহাম্মদী বেগ একটা খঞ্জর দিয়ে আঘাত করে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিল। দিনটা ছিল 1757 সালের 3রা জুলাই। নবাব সিরাজ তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদী বেগ তাকে রেহাই দেয়নি। এই মোহাম্মদী বেগ তার সংসারের দাম্পত্য কলহে বদ্ধ উন্মাদ অবস্থায় এক কুয়োতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। এইভাবেই তার ভবলীলা সাঙ্গ হয়। অ্যাডমিরাল চার্লস ওয়াটসন পলাশীর যুদ্ধের একজন বিজয়ী ব্যক্তি হিসাবে ব্রিটিশ ও ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছেন। তিনি ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণ করেন এবং নাবিক পরিবারের ঐতিহ্য অনুযায়ী তিনি 1728 সালে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন। 1743 সালে তিনি অধিনায়কের পদ লাভ করেন। 1747-48 সালে নিউ ফাউন্ডল্যান্ড এবং উত্তর আমেরিকার প্রধান সেনাপতি হিসাবে ওয়াটসনকে পাঠানো হয়। 1754 সালে তিনি ইস্ট ইন্ডিজের সর্বাধিনায়ক নিযুক্ত হন। 1756 সালের জুন মাসে ওয়াটসন ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং একই পদমর্যাদায় তিনি 1756 সালের ডিসেম্বর মাসে কর্নেল রবার্ট ক্লাইভ ও তার ছোট সৈন্যবাহিনী সহ বাংলার জলসীমায় আসেন। পলাশীর যুদ্ধের জয়ের পর এই দুই বিজেতার মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। তারা উভয়েই ফোর্ট উইলিয়ামের গভর্নর হওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী হয়ে ওঠেন। চাকরির অভিজ্ঞতা এবং যোগ্যতা উভয় দিক থেকে কনিষ্ঠ হওয়া সত্ত্বেও ক্লাইভ নিজেকে ফোর্ট উইলিয়ামের গভর্নর হিসাবে অভিষিক্ত করেন। এর ফলে ওয়াটসন হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে ওয়াটসন অসুস্থ হয়ে পড়েন এবং 1757 সালের 16 আগস্ট ওয়াটসন কলকাতায় মারা যান। কলকাতায় সমাধিস্থ হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থানুকূল্যে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মিত হয়। উইলিয়াম ওয়াটস পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে উইলিয়াম ওয়াটস এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রধান সেনাপতি মীর জাফরের সাথে গোপন চুক্তি স্বাক্ষরের নেপথ্যে প্রধান কূটনীতিক হিসাবে কাজ করেন। পলাশীর যুদ্ধের আগে মীর জাফরের আনুগত্য ও সমর্থন নিশ্চিত করতে ওয়াটস অত্যন্ত সাহসিকতার সাথে গোপন চুক্তিপত্রে মীর জাফরের স্বাক্ষর আদায় করেছিলেন। তিনি পালকিতে করে রমণী সেজে মীর জাফরের বাড়িতে গিয়ে চুক্তিতে মীর জাফরের স্বাক্ষর এনেছিলেন। এই বিষয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্যক্তিগতভাবে ওয়াটস 1,14,000 পাউন্ড লাভ করেন। পলাশীর যুদ্ধের পর কোম্পানির কাছ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় ইংল্যান্ডে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। রবার্ট ক্লাইভ পলাশীর যুদ্ধের পর হীরাঝিল প্রাসাদের ধনাগারটি লুঠের বখরা বাবদ ক্লাইভ পান 2,80,000 টাকা। তাছাড়া কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ তাকে আরও 1,60,000 টাকা দেন মীর জাফর।
স্ক্রাফটন সাহেবের বিবৃতি থেকে জানা যায় রবার্ট ক্লাইভ 30খানা নৌকা বোঝাই করে ধনরত্ন নিয়ে যান। দক্ষিণ ভারতে ধারাবাহিক বিজয় তাকে খ্যাতিমান করেছিল, সম্পদশালী করেনি, কিন্তু বাংলায় তিনি খ্যাতির সঙ্গে পর্যাপ্ত ধনসম্পদ লাভ করেন। পলাশির যুদ্ধের পরে মুর্শিদাবাদ কোষাগার লুণ্ঠনে তার অংশগ্রহণের কারণে তাকে পার্লামেন্টের একটি তদন্ত কমিটির সম্মুখীন হতে হয়। যদিও তিনি পরবর্তীকালে বাংলার প্রশাসনের সংস্কার ও দুর্নীতি হ্রাসের চেষ্টা করেছিলেন। 1767 সালে দেশে ফেরার পর ক্লাইভ আরও রাজনৈতিক আক্রমণের শিকার হন। তার পক্ষে সংসদে জোরালো প্রস্তাব থাকা সত্ত্বেও অসুস্থতা ও বিষণ্ণতার সম্মিলিত প্রভাবে সম্ভবত তিনি 1774 সালের 14 নভেম্বর আত্মহত্যা করেন। তার মৃত্যুর সময় তার সম্পত্তির মূল্য ছিল প্রায় 5 লক্ষ পাউন্ড। ভাবতে পারেন আপনারা, আমাদের দেশের সম্পদ এইভাবে লুট হয়ে চলে যেত বিদেশে। আজ এই সমস্ত সম্পদ যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশ হয়তো আরও অনেক বেশি অগ্রসর হতে পারত। মীর কাসেম। নবাব মীর কাসেম ছিলেন মির্জাফরের জামাতা ও মিরনের ভগ্নিপতি। ভগবানগোলায় পলাতক ছদ্মবেশী নবাব সিরাজউদ্দৌলাকে মীর কাসেমই সর্বপ্রথম ধরিয়ে দিয়েছিলেন। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বাংলার নবাব হন এবং একসময় ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাধে। পাটনায় সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে ইংরেজ রেসিডেন্ট এলিসের আচরণে অতিষ্ঠ হয়ে নবাবের ধৈর্যের বাঁধ ভাঙে। 1763 সালের গ্রীষ্মকালে নবাবের বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে। কাটোয়া, মুর্শিদাবাদ, ঘিরিয়া, সুটি, উদয়নালা এবং মুঙ্গেরে নবাবের বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়। প্রতিটি যুদ্ধে পরাজিত হয়ে নবাব পাটনায় পালিয়ে যান। সেখান থেকে তিনি অযোধ্যায় যান। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তখনকার রাজ্যহারা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের বিরুদ্ধে তার সংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করেন। 3 নেতা ত্রিপাক্ষীয় শক্তিসংঘ গঠন করে ইংরেজদের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধারের সংকল্পবদ্ধ হন। 1764 খ্রিস্টাব্দের শরৎকালে পুনরায় যুদ্ধ শুরু হয়। 22 অক্টোবর বক্সার নামক স্থানে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয় এবং ইংরেজ বাহিনী জয়লাভ করে। পরাজিত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করেন। সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে ফিরে যান এবং অযোধ্যা ইংরেজদের পদানত হয়। দীর্ঘ সংগ্রাম শেষে 1777 সালের 6 জুন মীর কাসেম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হিসাবে পড়ে থাকেন। পলাশির যুদ্ধের ইতিহাস শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি বিশ্বাসঘাতকতা, লোভ, ক্ষমতার লালসা এবং তার ভয়াবহ পরিণতির নির্মম দলিল। যারা সাময়িক ক্ষমতা এবং সম্পদের আশায় নিজেদের নবাব, নিজের দেশ এবং নিজের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ইতিহাস শেষ পর্যন্ত তাদের কাউকে রক্ষা করেনি। কেউ মৃত্যুবরণ করেছে অপমান ও নিঃসঙ্গতায়, কেউ আবার মানসিক যন্ত্রণায়, কেউ বা নির্মম হত্যার শিকার হয়েছিল। 1757 সালের সেই বিশ্বাসঘাতকতা শুধু একটি সিংহাসনের পতন ঘটায়নি, ধীরে ধীরে ভারতবর্ষের স্বাধীনতার ভিত্তিটাকেই শেষ করে দিয়েছিল। পলাশির যুদ্ধ আমাদের আজও শেখায়, বাইরের শত্রুর চেয়ে ভেতরের ষড়যন্ত্র অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। ইতিহাসের পাতায় তাই মির্জাফরের নাম কখনো বীর হিসাবে লেখা হয় না, লেখা হয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে। আর সেই কারণেই পলাশির প্রান্তরের সেই দিনটি আজও বাঙালির ইতিহাসের এক গভীর বেদনা, এক চিরন্তন শিক্ষা। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। পলাশির যুদ্ধের সেই সমস্ত বিশ্বাসঘাতকদের সম্বন্ধে ইতিহাস থেকে যতটুকু জানা যায় আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।